নমস্কার শ্রোতা বন্ধুরা, ফিরে এলাম কথাকৃতিতে। আর কথাকৃতি মানেই তো কবি, আমাদের প্রিয় কবিতারা, আর তার সাথে কবি কণ্ঠে তাদের কিছু আলোচনা। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে কথাকৃতি অনুষ্ঠানে আমি সেই মানুষটাকে আবার ফিরিয়ে আনবো, তার কবিতাকে আবার ফিরিয়ে আনবো, যাকে আপনারা পরম আনন্দে সাদরে যার কবিতার থেকে রস আস্বাদন করতে পেরেছেন। আপনাদের বেশ কয়েকজনের অনুরোধও ছিল যে শ্যামলদা এবং শঙ্করদার আরেকটা করে এপিসোড হোক। আপনাদের অনুরোধে আমি শঙ্করদাকে রিকোয়েস্ট করেছিলাম এবং শঙ্করদা রাজি হয়েছেন তার কবিতা নিয়ে দ্বিতীয় পর্বে থাকতে। তাই আজ কথাকৃতির এই পর্বে আমাদের প্রিয় কবি শঙ্কর চক্রবর্তী তার কবিতা নিয়ে। নমস্কার শঙ্করদা। নমস্কার শাশ্বতী। শঙ্করদা, তোমার? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো বলো? আছি কোন রকমে, যেভাবে থাকতে হয় এখন। হ্যাঁ, এটা একটা বড় কথা। এখন সবাই বোধহয় একই ভাবে রয়েছেন, যেভাবে থাকতে হয়। একদম। দাদা, আমি তোমাকে জানিয়েও ছিলাম, হয়তো তুমি মনে আছে হয়তো তোমার, যে তোমার কবিতার শ্যামলদার কবিতার দুটো এপিসোড মানুষ চেয়েছেন, তো দাদাও রাজি হয়েছিলেন। তা তুমি যে রাজি হয়েছো আরেকটা এপিসোড করতে, এটার জন্য আমি খুব খুশি, খুব আনন্দিত, অনেক কৃতজ্ঞতা তোমার কাছে আমার। ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, আমাকে আবার যে ডেকে আনলে সেটার জন্যই ধন্যবাদ। আমি এই ব্যাপারে খুব অলস, খুব ইচ্ছে করে না। আমার মনে হয় এই লকডাউন পিরিয়ডটা মানুষ কিন্তু কবিতাকে গ্রহণ করছে এবং কবিতার মধ্যে দিয়ে বোধহয় কোথাও একটা আশ্বাস খুঁজে পেতে চাইছে। না, ঠিকই বলেছে। হ্যাঁ, এখন যেটা লক্ষ্য করছি, কবিতার পাঠক যারা ছিলেন তারা এখন অনেক অনেক নতুন অপঠিত কবিতা খুঁজে খুঁজে পড়ছেন, সেটা লক্ষ্য করছি। লক্ষ্য করে ভালোই লাগছে। হ্যাঁ, এই সময়টা হয়তো, হ্যাঁ, সময় থেকে নিজেকে বাঁচানোর জন্য হয়তো কবিতার প্রতি আশ্রয় নিচ্ছেন অনেকে, মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তো দাদা, তোমার সরাসরি কবিতায় চলে যাই আমরা। তোমার প্রথম কি কবিতা শুনবো আজকে? আমি প্রথম কবিতা পড়ছি কথা। কথা নামের একটি কবিতা। দাদা, এটা কোন কাব্যগ্রন্থ থেকে? এটা পাতাহীন গাছে হে শূন্যতা। পাতাহীন গাছে হে শূন্যতা কাব্যগ্রন্থ থেকে আমরা শুনছি কথা, কবি শঙ্কর চক্রবর্তী। কথা। এক, তোমার কথায় কেউ প্রতিরোধ করেনি কখনো। অসংখ্য শিউলি ঝরে পড়লে তো কথা শুনতে হতো না। অবেলায় গাছতলা থেকে ছুটে ছুটে যেতে হতো না সেখানে। সে নীরব আবরণ তোমাকেও দগ্ধ করে দিত। তবুও তো তুমি কথা বলছো না কোনো। চুপচাপ তোমার কান্নাও। চারদিকে নিদ্রা সুখে গাছ, দাউ দাউ করে জ্বলে উঠছে তোমার দীপশিখা। বসন্তের কত পাতা ঝরে পড়ে তোমার শরীরে। বসন্তের কত পাতা ঝরে পড়ে জ্যোৎস্না প্লাবনে। বসন্তের পাতা ঝরে পড়ে তোমার নীরবতায়। তোমার কথায় কোনো নিষেধ ছিল না, তবু কেন এই নিস্তব্ধ প্রান্তর? দুই, তুমি সারাক্ষণ মুখ নিচু করে বসে আছো একা। ঊর্ধ্বমুখী গাছগুলি সে কথা জানতো। ঝড় বৃষ্টি নেই, আর ব্রত কথাও ছিল না যেন আশেপাশে। একটা বাদাম গাছ ছায়া হয়ে তোমাকেই নিয়ে গেল দিগন্তের দিকে। সেখানে মরচে পড়া লাইনে পুরনো ট্রেন হুইসেল দেয়। সেখানে তোমার মৃত্যু লেখা থাকে হলুদ রোদ্দুরে। সেখানেই পাতাহীন গাছ থেকে হে শূন্যতা ঝরে টুকটাপ। দেখো, অনিঃশেষ দুঃখ একদিন তোমাকেও প্রণাম করবে। একদিন চুপচাপ কথা না বলার কথা রবীন্দ্রনাথে ব্যঞ্জিত হয়। ওই চুপচাপ কথা না বলার কথা রবীন্দ্রনাথে কি অসাধারণ কবির ভাবনা, কি অসাধারণ কবির কল্পনা। এটা আমারও বিশ্বাস, যে কথাটা বলা হয় তার থেকে অনেক বেশি কথা যারা কিন্তু বলা হয় না। আর সেই না বলা কথারাই যখন ধীরে ধীরে আমাদের মধ্যে একটা গাছ হয়ে ওঠে, তখন সেই গাছে
যা যা থাকে সেগুলোই সোনার আলোর মতো ঝরে পড়ে। কবির কবিতার মধ্যে না বলা কথারাও কোথাও কোথাও কখনো কখনো সেই আগুনের বহ্নি শিখার মতোই জ্বলে ওঠে। আমরা যাব কবির দ্বিতীয় কবিতায়। আমি একটু রিকোয়েস্ট করতে চাই, তোমার কোনো নতুন কবিতা শোনানো যেতে পারে দাদা? মানে ধরো অপ্রকাশিত, এখনো রিসেন্টলি লিখেছো এরকম কোনো কবিতা? এখন কিছু কবিতা লিখেছি, এটা যেমন সত্যি, এটাও সত্যি যে লেখার মতন পরিবেশ পাচ্ছি না, লিখতে গেলেই নিজেকে কনসেন্ট্রেট করা যাচ্ছে না। হ্যাঁ, এই অস্থিরতাটা না, অদ্ভুত একটা অস্থিরতা, এটা বোধহয় সবাই ফেস করছে। অবসর, অঢেল অবসর, কিন্তু তাও লেখা আসছে না। না, একদম। তবু আমি সেখান থেকে একটা কবিতা পড়তে পারি, যেটা সম্প্রতি লিখেছি। কবিতার নাম রাস্তা। রাস্তা? রাস্তা। এটা কি অপ্রকাশিত? অপ্রকাশিত। বাহ বাহ। এখন আর কেউ বাইরে বেরোতে বারণ করছে না। তুমি একদিন ভোরে নানা অজুহাতের মালায় সুতো গেঁথে নিয়ে একটা পুরনো ভাঙা বাড়ির ভিতর ঢুকে পড়লে। এখানে ছেড়ে দেওয়া মোষ আগে কখনো দেখা যায়নি। বহু বছরের স্মৃতির ভারে সে তখনও ঝিমোচ্ছিল উঠোনে। তুমি পুরনো চিঠির বাদামি আলোয় হুমড়ি খেয়ে পড়লে। একটা ট্রাম এইমাত্র গুমটি থেকে ঘন্টা বাজাতে বাজাতে বেরিয়ে পড়ল। দেয়াল জুড়ে বেড়ে ওঠা অশ্বত্থ গাছের ওপরে রুগ্ন ছটফটে এক চড়ুই। তুমিও ওই ভেঙে পড়া পালঙ্কের পাশে দুদণ্ড দাঁড়িয়ে বইয়ের পৃষ্ঠা উল্টে কিছু খুঁজছিলে। এখন তো আর কেউ বারণ করছে না ঘর থেকে বেরোতে। এখন তো বইয়ের পৃষ্ঠা কফিনের মতো ভারী। বরং তুমিও রাস্তায় নেমে পড়ো পরিব্রাজকের মতো। অন্ধ চোখে খুঁজে নিও শ্মশান চুল্লির পথ। বাহ! দেখুন শ্রোতা বন্ধুরা, কবিতার মধ্যে দিয়ে এই যে হঠাৎ করে সমস্ত খুলে যাওয়া, এই যে সমস্ত স্বাধীনতা একসাথে চলে আসা, তার ফলে আমাদের দীর্ঘতর সময়ে কি হতে পারে সেটাও কিন্তু কবিতার মধ্যে ইঙ্গিত দেওয়া আছে। এখন আমরা বিপর্যয়ের পথে হাঁটছি। সত্যি দাদা, হঠাৎ করে এই যে লকডাউন তুলে দেওয়ার পরেই মানুষের যে এক মানে অদ্ভুত হুজুক, সব একসাথে বেরিয়ে যাওয়া, ওঠা পড়া, মানে হইচই করা একটা ব্যাপার, এটা হয়তো আমাদের দিন শেষে কোন দিকে টেনে নিয়ে যাবে আমরা ভাবতেও পারছি না। বলো, আসলে ব্যাপারটা এরকম যে কিছু করারও নেই। হ্যাঁ, এদের না বেরোলেও চলবে না, এদের অফিসে যেতে হবে, নাহলে রোজগার পাতি বন্ধ হয়ে যাবে, উপায় নেই। কিন্তু আবার এদিকেও মানে শাকের করাতের মতো এদিকেও মৃত্যু ক্রমশ এগিয়ে নিয়ে আসবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। যার জন্য শ্মশান চুল্লির পথ খুঁজে নিতে হবে। তোমার শেষটায় এসে পুরো কবিতাটা আমাদের, যদি আমরা কবিতার পথ ধরে হাঁটি, আমরা গিয়ে হয়তো সেইখানেই পৌঁছবো যে যেখানে আমাদের ভবিতব্য লেখা আছে। আমরা পরের কবিতায় যাব। পরের কবিতার নাম ছবি। ছবি কোন কাব্যগ্রন্থ থেকে? কাব্যগ্রন্থ হে বৃষ্টির জাদু ফোঁটা। হ্যাঁ, হে বৃষ্টির জাদু ফোঁটা, এই বইটা থেকে আমরা আগের দিনও বেশ কিছু কবিতা পেয়েছি শ্রোতা বন্ধুরা। ছবি। ধুলো থেকে মুখ বাঁচিয়ে বেঞ্চে বসি। ভাঙা বেঞ্চে অনেক মাছি ডিগবাজি খায়। অনেক মানুষ বাস স্ট্যান্ড ঘিরে জটলা করে। আমার সেদিন বিপ্লব হবে। মিছিল করে ডিএম অফিস যেতে হবে। পেডাল পাগল চারটে মানুষ মিছিল করে সঙ্গে যাবে। সঙ্গে যাবে গুণী জ্ঞানী আর দেহাতি গুন্ডা দুজন। আমি তখন চা টোস্ট নিয়ে বেঞ্চে বসে কাগজে টিভি লন্ড ভন্ড। এক কিশোরী বেনি ঝুলিয়ে স্কুল ছুটছে। তার তো ছিল বিয়ের তারা, বাবা মায়ের মর্জি মতন। ধুলোর ঝড়ে শালপাতা সব উঠছে দূরে। ঘরের ভিতর কেউ থাকে না। একটা লোকের দুটো ছাগল কালো না লাল সেও জানে না। আজই যেন বিপ্লব হবে, ডিএম অফিস ঘেরাও হবে। উঠছে ধুধু শুকনো পাতা, চায়ের দোকান বাস স্ট্যান্ডে। লঙ্গরখানা আমায় দিও, সবাই মিলে চেটে খাবো
সুস্বাদু এই ছবিটিও। দুঃখ, দারুণ দারুণ, বেশ একটা অদ্ভুত চলন কবিতাটার। আহ, এই চলনটা কবিতাটাকে আরো বেশি এগিয়ে নিয়ে যায়। হুম, কবিতার প্রথম থেকে ছোট ছোট করে কিছু ছবি আঁকা হয়েছে। আমরা কবিতাটা শুনলে ছবি আঁকতে আঁকতে যদি এগিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের কাছে কবিতাটা অসাধারণ একটা ছবি হয়ে ওঠে, ক্যানভাস হয়ে ওঠে। দাদা, তোমাকে আমি একটা কবিতা শোনাই, হ্যাঁ? বলো, শোনাও দেখি। দূষিত কাব্য। হুম, এখানে আকাশ মাটিতে এসেছে নেমে, অথবা সে মাটি আকাশে গিয়েছে ঝাঁপ। জানলা খুলেই হার্টবিট গেছে থেমে, আকাশেরও মনে জমেছে কি অনুতাপ। যতদিন গেছে আরো উঁচু সভ্যতা, স্টেশনগুলো পাখনা দিয়েছে মেলে, ভাগ হয়ে গেছে আকাশের বাধ্যতা। ধোঁয়া সিঁড়ি বেয়ে রকেটটা উড়ে গেলে, সেই হাওয়া লেগে মাটিও উড়েছে বেশ। কালশিটে যত বাষ্পেরা ভেঙে চুরে, মিশে গেছে মেঘে উল্লাসে এক শেষ। যত রসায়ন আকাশের বুক জুড়ে, সে বুকে এখন উত্তাপ আর শোক। আকাশ এখন মাটির অসুখ থেকে বিষাক্ত আর কিছুটা সংক্রামক, অনুতাপ আর প্রতিশোধ গেছে রেখে। বাহ বাহ, খুব সুন্দর। আর সত্যি কথা বলতে তুমি তো খুব ভালো পড়ো, খুবই সুন্দর হয়েছে কবিতাটা, খুব ভালো পড়েছো, খুব ভালো। তোমার পরের কবিতায় যাব দাদা। আচ্ছা, আমার পরের কবিতা ওই একই বই থেকেই, ওই হে বৃষ্টির জাদুঘটা, ওই বই থেকেই একটা কবিতা আছে, গদ্যে লেখা, আমি পড়ছি। আমার নীরবতা। আমার নীরবতা কবিতা আমার নীরবতা। পড়ছেন শ্রীশঙ্কর চক্রবর্তী। যেতে যেতে সেই পুরনো ভয় ফিরে আসছে বারবার। মফস্বলের এক স্টেশনে দাঁড়িয়েছিলাম একা, পেছনে ছোট্ট স্টেশন ঘর, তারও পেছনে পূর্ণ নীলে ভেসে যাওয়া প্রশান্ত আকাশ। আমি সামনের দিকে তাকিয়েছিলাম বহুক্ষণ। কোনো ট্রেন নেই, কাজও নেই আমার কোনো। কি দেখতে চাই তাও জানি না। দূরে কঙ্কালসার একটি বাড়ির দিকে তাকিয়ে আছি আমি। অশরীরী ওই বাড়িটি আমাকে মুগ্ধ করছে ক্রমশ। উঠোনের পাশে এক দীর্ঘ কদম গাছ, তার চতুর্দিকে অজানা কোলাহলে বহুতস্ত মানুষের চলাফেরা। দিন ফুরিয়ে আসছে, এমনই ধারণা কারো কারো। প্রত্যেকেই কেমন ঝিঝির ডাকের মতন অচেনা আজ। প্রত্যেকের মুখের উপর দিগন্তের রৌদ্র ছায়া। আমি তালগোল পাকানো স্মৃতি থেকে উঠে আসতে চাইছি। আমার সবুজ পাঞ্জাবিতে মিশে যাচ্ছে পুরনো দিনের নীরবতা। আসলে আমি ঘুমিয়েই পড়েছিলাম পোস্টের নিচে, ফুটপাতে। মধ্যরাত ছিল হয়তো। দুটো কুকুর আমার পা চেটে দিল। আমি চমকে উঠে দেখি নতুন নতুন বাড়িগুলি, তার ধারে আকাশ ভাসিয়ে উঠছে পায়রা, হীরামন, চন্দনা, শঙ্খচি। তখনও অন্ধকার হয়ে ওঠেনি এমন ছানা কাটা জলের মতো। ফের ঘুমিয়ে পড়ার আগেই কেউ এসে ঘুম পাড়িয়ে গেল আমাকে। পিঠে জ্যোৎস্নার ভীরু আলো, মুখের ওপরে ভাসানো নিশ্চিন্ত বিদ্যুৎ। আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের ভেতর ঘুম, আরো গভীর থেকে ভেসে এলো নানা ছবি। অবাক হয়ে দেখি দিগন্ত বিস্তৃত সেই সব ছবি। সবই অচেনা রমণীদের ভিড়ে মিশে থাকে। কোথাও নির্জনতা নেই। গত জন্মের এত ছোটাছুটি, তবু নির্জনতা নেই কোথাও। এতক্ষণ যেসব পাখিদের ডাক শুনছিলাম, তারা স্তব্ধ হয়ে উড়ে গেল অন্য নতুন ঘরের সন্ধানে। এখন এই ফাঁকা প্রান্তর জুড়ে উঠছে শুকনো পাতা, ধুলো। এই রৌদ্রদগ্ধ দিনে চোখে রুমাল বেঁধে অন্ধ সেজে বসে আছি আমি। ছুঁয়ে ছুঁয়ে দেখছি বঞ্চনা, ছলচাতুরি, বুজরুকির নিত্য নতুন জাল। আমার কোনো অশ্রু নেই ঝরে পড়বে বলে। আমার কোনো রাগও নেই যে জ্বালাবে অট্টালিকা। আমার নিজস্ব কোনো দাবদাহ, ঝড় বৃষ্টিও নেই। আমার উৎসব, জলাশয়, রমণীয় কণ্ঠস্বর কিছুই নেই। আছে শুধু অসীম নীরবতা। বৃষ্টির ফোঁটার মতন এক একটি বিন্দু ধেয়ে যায় ওইসব গভীর সত্যের কাছাকাছি। আসন্ন দুর্দৈবের কথা ভাবছি, চোখের রুমাল খুলিনি তখনো। কে যেন এক গা ছমছম করা গল্প বলেছিল একদিন। তারপর থেকে
ভয়ে ভয়ে সারা শহর ঘুরছি এলোমেলো ভাবে। আমার আখি পল্লব ঝরে পড়ছে, আমার ছদ্ম মুখ, কর্ণলতিকা সবই খুলে পড়ছে এক এক করে। আমার আলজিভ ও দাঁতপাটি, চিবুক, গলা সবই রাস্তার ফুটপাতে। একজন হকার পশরা সাজিয়ে ডাকছে আমায়, এসবই নাকি নতুন জ্যোৎস্নালোকে জীবন্ত হয় বারবার। আমি হুমড়ি খেয়ে খুঁজছি আমার বোধ শক্তি, সজীবতা। নিস্পন্দ সামগ্রীগুলি নাড়াচাড়া করে দেখছি বেজে উঠছে কিনা। আমার ধুলো মাখা চপ্পল পাশে খুলে রেখে নগ্ন পায়ে হেঁটে যাচ্ছে দিগন্তের দিকে। রাস্তাঘাট ফাঁকা, রঙিন দোকানগুলির ঝাঁপ বন্ধ হয়ে গেছে। একটা কুকুর আমার পেছন পেছন আসছিল অনেকটা পথ। ছিন্নমূল এই কুকুরটির যাবার আর কোনো জায়গা ছিল না। তার পেছনে শাকচুন্নি, আমার সামনে অলস সাধারণ গৃহবাসী। আমার চোখ, কান, নাক, ঠোঁট কিছুই খুঁজে পাচ্ছি না আর। আমি হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি সব। আমার ইচ্ছে অনিচ্ছে হারিয়ে যাওয়া ওই সামান্য নীরবতাটুকুও। কবিতার একটা চলা আছে, কবিতার একটা পথ আছে। শ্রোতা বন্ধুরা, এই কবিতাটা শুনতে শুনতে যদি কবিতার পথ ধরে হাঁটতে শুরু করেন, এই শুরুতে কবি বলেছেন উনি হাঁটতে ভয় পাচ্ছেন, ভয় ভয় পা ফেলছেন। সেই পথ ঘুরে এসে আবার উনি একই জায়গায় ফিরেছেন। তার মধ্যে কবিতার যে ঘুম, কবিতা ঘুমের মধ্যে ডুবে গেছে। ঘুমের ভেতর যে ঘুম, সেই ঘুমের ভেতরেও কিছু ছবি থাকে। কবি সেই ছবিও তুলে এনেছেন। তারপর কখনো আবার কবিতার পথে হাঁটতে হাঁটতে জঙ্গল পেরিয়ে কবি খুঁজেছেন তার নাক, চোখ, মুখ সব যেন হারিয়ে ফেলেছেন। আসলে কবিতা আমাদের একটা চলন, কবিতা একটা গতি, কবিতা একটা জীবন। কবিরাই সেই জীবন দেখতে পান, কবিরাই সেই গতি অনুভব করেন। আমরাও কিন্তু সেই একই পথে হাঁটি। কবিরা শুধু হাঁটাটার ধরনকে বদলে দেন। কবিরা আমাদের চিনতে সাহায্য করেন আমরা কোন পথে হাঁটছি। দুরন্ত একটা কবিতা শুনলাম শঙ্করদা। আজকের কথাকৃতি অনুষ্ঠানে আমার সাথে রয়েছেন কবি শঙ্কর চক্রবর্তী, তার কথা এবং কবিতা নিয়ে। দাদা, তোমাকে একটা কথা একটু জিজ্ঞেস করি, একটা কবিতায় চিত্রময়তা কতটা জরুরি? খুব দরকার, খুবই। আমি জানি না অন্য কেউ কিভাবে ভাবেন, তবে আমি লিখতে গেলে আমার ভিতরে নানান ছবি ভেসে ওঠে। সেই ছবিগুলো দিয়ে কথা বলিয়ে নেয়। মানে আমি যা লিখতে চাই বা যেটা ভাবছি সেটাই ছবিগুলোর ভেতর দিয়ে চলে আসে। মানে চিত্রকল্পটা এইভাবে চলে আসে। আমি জানি না অন্যের কিভাবে হয়, আমার কিন্তু খুব কাজ করে। খুব আমার সবসময় একটা ভেতর থেকে মানে ভাবতে পারি আর কোনো একটা ছবির কথা, সেটাই আমাকে নানান অনুষঙ্গ বুঝিয়ে দেয়। কবিতার অনুষঙ্গ অনেক কিছু বলার, কিছু বলে দেয় সেখান থেকে। ঠিক তাই। যার জন্য তোমার কবিতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আমরা এই চিত্রময়তাটাকে খুঁজে পাই। এ বারবার কিন্তু প্রত্যেকেই বলেছেন কবিতার চিত্রময়তা খুব জরুরি। এবং আরো একটা কথা, যে কবিতার শরীর যতটা উপরে থাকে তার অনেক বেশি নিচে থাকে, একদম একদম তার গভীরে থাকে। তোমার পরের কবিতায় যাব। আমার পরের কবিতা জীবন ছবি। এটা ওই ফেলে আসা ৮ কাপ চা, যেটা বেরিয়েছিল ২১ শতক থেকে ২০১৭-তে, সেখানে এই কবিতাটা আছে, জীবন ছবি। আচ্ছা। আজ বিকেলে আমি একটা সরু গলি দিয়ে হাঁটছিলাম। আমি কিছু করিনি। দুপাশের পর্দা লাগানো জানলাগুলোর দিকে চমকে চমকে তাকাই। আমি কিছুই করিনি। একটা প্রাচীন কাঠের দরজা ঠেলে রাস্তায় বেরিয়ে এলো হাতে ঝকমকে ত্রিশূল নিয়ে এক পৌরাণিক নারী। ওপাশের রকে শুয়ে থাকা বেড়ালটি উঠে ভয়ে এক লাফে পালালো। আমি কিছু করিনি। গলির দুপাশের আধখোলা জানলা দিয়ে কান্নার আওয়াজ। গলির এক প্রান্তে উল্টে পড়ে আছে সাইকেলে ঝোলানো দুধের জ্যারিকেন। ৩ তলা ছাদ থেকে কারো অসুখের কথা জানাচ্ছে কেউ। উঁকি দিয়ে শুনছে হলুদ শাড়ি পরা মেয়েটি। সূর্যটা নিভে যাবার আগে অপরিচিত এক বেড়াল ঢুকে গেল কারো ঘরে। আমার কিছুই করার ছিল না। আমি কিছু করিনি,
আর আমার কিছুই করার ছিল না। কি অদ্ভুত ভাবে দুটো ব্যঞ্জনাকে ব্যবহার করেছো। কবিতার শুরু থেকে কিন্তু আমি কিছু করিনি ছিল, সেটা শেষে এসে আমার কিছুই করার ছিল না হয়ে গেল। এই যে কিছু কিছু শব্দবন্ধ যেগুলো প্রায় একই রকম, কিন্তু একটু অন্যভাবে ব্যবহার করলে কবিতার ছায়াটাই বদলে যায়, বলো দাদা? একদম একদম একেবারে। আমরা পরের কবিতায় যাব। পরের কবিতাটা একটু আমার এক বন্ধুর প্রয়াণের আমি লিখেছিলাম কবিতাটা। হ্যাঁ, এটা এই একই বইয়ে ফেলে আসা আজকাপ চা বইয়েই লেখা। বইটি কবিতা কষ্ট ভীষণ, কবিতার নাম কষ্ট ভীষণ। কষ্ট ভীষণ। সহ্য করতে কষ্ট হলো, হঠাৎ যেন বিষাদ এলো হামলে পড়ে। আমরা তো ছিলাম একই নৌকোয়, জলোচ্ছ্বাসে ভাসছি একা নিঃসঙ্গতায়। মাঝে মাঝে দেখা হতো, মাঝে মাঝেই দুরালাপে কথার কাঙাল। তবুও ছিলাম আমরা এক নদীরই জলোচ্ছ্বাসে। মনে পড়ে শিলং পাহাড় দেখতে দিল প্রথম তোমায়। সে তো 21 বছর আগের কথা। এক বিকেলে অফিস ঘরে তুমুল ছড়া। আমি ছিলাম নির্বাসিত, তোমায় পেয়ে আনন্দে হই হুল্লোড়। ভালো ছিলে? স্বজন বন্ধু দূর শহরে ভালো ছিলে? সেই কথাটা তোমার মুখে প্রথম শুনি মংপুর এক বন বাংলোয়। একই ঘরে আমরা দুজন। ঘুম ভেঙেছে খুব সকালে। 4টে পাখি কিচির মিচির জানলা দিয়ে ঘরে ঢুকলো। তোমার মজায় আপ্লুত সব। বললে ওদের ছন্দ শেখো। পারছি না এভার বইতে এখন। তোমার মুখে অনেক ছবি, রামকাহিনীর ছবিগুলি তেঁতুল গাছের ডগায় উঠে দুলে উঠত যখন তখন। তুমি কেবল মজায় ছিলে, দুঃখটাকে মজার মোড়ক দিয়ে বাঁধতে প্যাচে। যেন উকি নামে দেয় বিমর্ষতা। কে যে সেদিন বার্তা দিল তোমার একটা ছবি দিয়ে। পারিনি সব মানতে তখন। তাই কি শেষে সত্যি হলো? সবকিছুই কি সত্যি হলো? এভার বইতে এখন কষ্ট ভীষণ। হা হা, কি ছন্দ, অনবদ্য ছন্দ। ওই যে কবিতা যেখানে বললে না যে তবে এবার ছন্দ শেখো, আমি তাই মনে মনে ভাবছিলাম যে ছন্দ শেখারই কবিতা বটে। অসাধারণ একটা ছন্দের মধ্যে কবিতাটিকে পুরো বাঁধা হয়েছে এবং মাত্রাবৃত্তির উপরে কবিতাটি লেখা হয়েছে। সব থেকে বড় কথা যেটা আমার বলার এই কবিতায়, আর প্রথমেই দাদা যে কারণটা দেখালেন যে কি কবিতা লেখার মূল উদ্দেশ্য কি, সেখানে সেই যে স্মৃতিগুলো, সেই পুরো স্মৃতিগুলো যেন সারা কবিতায় ছোট ছোট করে ছড়িয়ে আছে। একসাথে কোথাও যাওয়া, পাহাড় দেখা, তোমরা বোধহয় একসাথে কোথাও ঘুরতেও গিয়েছিলে। হ্যাঁ অবশ্যই, ওই সব স্মৃতিগুলো তখন আসছিল লেখার সময়। হ্যাঁ, ওইভাবে এসে গেছে। পুরো ছবিটা আমরা দেখতে পেলাম দাদা, পুরো ছবিটা দেখতে পেলাম। মানুষ বোধহয় কবিতার মধ্যে দিয়ে হাঁটতে ভালোবাসেন, আর তাই তারা তোমার কবিতা এত পছন্দ করেন, কারণ তোমার কবিতার পথটা এত সাবলীল, যেখানে পায়ে কাটা ফোটে না, হাঁটতে বড় আরাম হয়। তোমার পরের কবিতায় যাব। শ্রোতা বন্ধুরা, আজ কথাকৃতির এই এপিসোডে আমার সাথে রয়েছেন বিশিষ্ট কবি শঙ্কর চক্রবর্তী। আপনাদেরই অনুরোধে আমার পরের কবিতা হারিয়ে যাওয়া। কবিতা হারিয়ে যাওয়া। দাদা, কাব্যগ্রন্থ? এটা হচ্ছে ওই পাতাহীন গাছে হে শূন্যতা। ওই আচ্ছা, পাতাহীন গাছে হে শূন্যতা কাব্যগ্রন্থ থেকে। এক, থলে হাতে বাজার থেকে ফিরছিলে তুমি। একটা উড়ন্ত বিমান বিশাল ছায়া নিয়ে চলে গেল এইমাত্র। গলির মুখে সাদা কালো বেড়াল দুটো ঝগড়া করছে। একটু ভিতরে সুবলের চায়ের দোকানে প্রাতঃভ্রমণকারীদের আড্ডা। নতুন দিনের শেয়ালেরা আমেরিকার সাদা বাড়িতে বসে হুইস্কি খাচ্ছে। নতুন দিনের খরগোশ বিরিয়ানির গন্ধে বিভোর। ব্রিজের নিচে দুজন পাগলাতে ভালো মানুষ দাবা খেলতে খেলতে ঘুমিয়ে পড়ল। তুমি আজই বাজারের থলে হাতে হারিয়ে যেতে চাইছো। 2, বিছানার চাদর পাল্টাতে গিয়ে মনে হলো দিনগুলি ভালো যাচ্ছে না। দরজায় ছিটকিনি তুলতে গিয়ে মনে পড়লো পুরনো এক অতিথির কথা। আসলে কিছুই ঠিকঠাক যাচ্ছে না দেখে একটা দিঘির পাশে গুম হয়ে বসে রইলে সারাদিন। তোমার মাথার উপর ঝরে পড়লো নতুন বৃষ্টির প্রথম ফোঁটা।
দিঘির জলে চোখ ধুয়ে দেখলে অন্য কোনো ছবি ধেয়ে আসার ছবি। সেই হারিয়ে যাবার দিন, মুখ লুকোবার দিন। অসাধারণ। কবিতার মধ্যে কি অসম্ভব সমস্ত চিত্রকল্প আঁকা হয়েছে, কি অদ্ভুত অদ্ভুত সব ছায়া ছবিরা খেলা করে বেড়াচ্ছে সারা কবিতায়। এবং প্রথম এবং দ্বিতীয় যে আলাদা আলাদা যে দুটো পুরো কবিতাটা একটা সিরিজ কবিতা, 1 নম্বর এবং 2 নম্বর, দুটোর মধ্যে একটা অদ্ভুত অন্তঃসলীলা নদীর মতো একটা মেল বন্ধন রয়েছে। দাদা, তোমাকে আর একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে কবিতার মধ্যে যদি সাবলীলতা না থাকে, মানুষ যদি কবিতার পথ ধরে হাঁটতে না পারে, হোঁচট খায়, আটকে যায়, বা আমি মূলত বলতেই চাইছি দুর্বোধ্য কবিতা। এই যে ব্যাপারটা হচ্ছে কি জানো তো, এই ব্যাপারটা ভুল। দুর্বোধ্য কবিতা কখনো দুর্বোধ্য হয় না। দুর্বোধ্য যদি হয় সেটা কবিতাই নয়। কবিতার মধ্যে যেটা থাকে সেটা যে দুরূহতা, দুরূহ হতে পারে কবিতা, দুর্বোধ্য মোটেই না। দুর্বোধ্য হলে সেটা কবিতাই নয়, সেটা সেই পর্যায়েই যায় না। দুরূহ কবিতা বলছো মানে যেখানে গিয়ে মানুষ আটকে যাচ্ছে, বা যেখানে কবিতার স্বাদ পেল না মানুষ। হ্যাঁ, আচ্ছা, আমরা কিন্তু একটা নতুন শব্দ শিখলাম, যে শব্দটা আমাদের জানা, ব্যবহার শিখলাম, যে আমরা নর্মালি বলে থাকি দুর্বোধ্য কবিতা। আসলে দুর্বোধ্য বলে কোনো দুর্বোধ্য কবিতা হয় না, সেটা কবিতাই হয় না। দুরূহ কবিতা, অর্থাৎ যখন আমরা কোনো কবিতার স্বাদ নিতে পারি না, সেই অবধি পৌঁছতে পারি না, কবিতার গভীরে পৌঁছতে পারি না, তখন সেটা আমরা দুরূহ কবিতা বলি। কিন্তু কবিতা যখন দুর্বোধ্য হয়ে ওঠে, সেটা তখন কবিতার পর্যায়ে থাকে না। একেবারে দারুণ ভাবে আমাদের তুমি বুঝিয়ে দিলে দাদা। আমরা অনুষ্ঠানের পরবর্তী কবিতায় যাব। শ্রোতা বন্ধুরা, আজ আমরা শুনছি কবি শঙ্কর চক্রবর্তীর কণ্ঠে তার কবিতা। আচ্ছা, আমার পরের কবিতার নাম রাজার ঘুম। এই কবিতাটা আমার এই বছর বইমেলা যেটা বেরিয়েছে, ডোরা কাটা উঠোনের দিন, এই কাব্যগ্রন্থ থেকে পড়ছি। আচ্ছা। রাজার ঘুম। রাজ দরবারে কারা যেন অহিংসার বাণী লিখে ঝুলিয়ে রাখছে। রাজার দুশ্চিন্তা হয় খুব, হিংসা ছাড়া নিশ্চিন্তে ঘুমই হয় না তার। রাত্রিরে পালঙ্কে শুয়ে সেজরানী আহ্লাদি গলায় জিজ্ঞেস করে, হিংসা কি গো? রাজা নিজেও তা জানে না। কেন যে এত মারপিট, কেন যে আকাশ জুড়ে কেবলই তরোয়ালের মতো বিদ্যুতের ঝিলিক। একদিন রাজা তার রাজদরবারে উপস্থিত প্রজাদের দুটো দলে ভাগ করে বললেন, যাও লড়াই করো। হাতে অস্ত্র নিয়ে প্রত্যেকেই পরস্পরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। অন্দর মহলের রানীর চিল চিৎকার, তুঙ্গে উঠছে বর্ষা, কৃপান, সরকি, তীর ও ত্রিশূল। রাজা এখন ঘুমোতে যাবেন নিশ্চিন্তে। গল্পটা কোথাও যেন থেমে গিয়েও থামলো না। গল্পটা চলতে চলতে যেন আমরা চোখের সামনে দেখতে পেলাম রাজাকে, রানীকে, বিভক্ত হওয়া রাজার সত্তাকে। কবির কল্পনা শুধুমাত্র যে গল্পেই সীমাবদ্ধ থেকেছে তা নয়, গল্পটা তো একটা প্রতীকী, কবিতা তো প্রতীক। তার বাইরের জীবনটাই বোধহয় সব থেকে বড় একটা কবিতা, যা কবি তুলে এনেছেন তার কলমে। আমরা জানি সময় শেষ হয়ে আসছে, তাও আমাদের থামতে ইচ্ছা হয় না। আমরা কবির পরবর্তী আরেকটা কবিতায় মন চুরি করি। আমার পরবর্তী কবিতার নাম মেঘের আড়ালে। এটা সেই পাতাহীন গাছে হে শূন্যতা কাব্যগ্রন্থ থেকে। মেঘের আড়ালে। তোমাকে চিনতাম না এর আগে। একলা মেঘ যখন জানলা দিয়ে তোমার ঘরে ঢুকলো, তখন পুরনো হারমোনিয়ামের ওপর শুধু শুকিয়ে যাওয়া রডোডেনড্রন। তোমারই চোখের আলোয় তোমাকে দেখা গেল আচমকা। এর আগে সত্যিই চিনতাম না। একটা পরিচিত গান হারমোনিয়াম উঠে ভাসছিল অতীতের দিকে। একটা বাঁশি, কাপ, সঙ্গে তলানি চায়ের শোক ডালপালা হয়ে ছড়াতে চাইছে বাইরে। তোমার অনুভূতির ভিতর
নংক্রিম মেলায় কেনা কাঠের পুতুল, তুমি আজ নতুন কোনো গান বেঁধে নিলে গাইবার জন্য। চশমার কাছে হালকা বিষাদ, পাহাড় থেকে নেমে আসা মেঘের তুলো এখনো তোমাকে আড়াল করে জমাট বেঁধে আছে। ইচ্ছে থাকলেও তুমি কিছুই দেখতে পাচ্ছ না। তোমায় চিনতে ঢের সময় লাগছে আজও। ইচ্ছে থাকলেও তুমি কিছুই দেখতে পাচ্ছ না, তোমায় চিনতে ঢের সময় লাগে আজও। কবিতা বোধহয় এভাবেই আমাদের অনেক কথা বলে যায়, যে কথাগুলো আমাদের কখনো কিছু জানা তার অনেক বেশি অজানা। বিশেষ করে শঙ্করদার কবিতায় আমরা প্রত্যেকটা কবিতার মধ্যে খুব সুন্দর করে ছবিগুলো এঁকে নিতে পারি। সেই যে চিত্রময়তা, সেটা আমরা খুব তাড়াতাড়ি খুঁজে পাই। আমরা নিজেরাও কোথাও কোথাও যেন চিত্রকর হয়ে উঠি কবিতা পড়তে পড়তে বা শুনতে শুনতে। জানি ইচ্ছে থামে না, কোথাও একটা গিয়ে থামতে হয়, কারণ তখন কবিতায় ডুব দেওয়ার সময়। এবার এই কবিতাগুলোই আরো একটু গভীরভাবে আমাদের উপলব্ধি করতে সাহায্য করবে আমাদের কথা, জীবনের কথা। শঙ্করদা, যেতে যেতে তোমার কিছু বক্তব্য আমার শ্রোতা বন্ধুদের জন্য। শ্রোতা বন্ধুদের বলছি যে তারা যে আগ্রহ সহকারে কবিতা শুনলেন এতক্ষণ, সেজন্য তাদের অসংখ্য ধন্যবাদ। কেননা সত্যি কথা বলতে এখন কবিতা শোনানোর জন্য বা কবিতা পাঠ শুনবার জন্য আমরা কোথাও তো যেতে পারছি না। সবই আমরা ঘরে বসে করতে হচ্ছে আমাদের। ফলে ঘরে বসে যদি কারো কবিতা শুনতে পারি, আমি অবশ্যই ভালো শ্রোতা, অনেকেই কবিতা শুনতে ভালো লাগে আমার, বিশেষ করে তরুণ কবিদের। কিন্তু কিছু করার নেই, এখন আমাকেই কবিতা পড়তে হচ্ছে। আর যারা শুনছেন তাদের আগ্রহ দেখে আমার সত্যি ভালো লাগছে। জানি না সবাই প্রত্যেকেরই শুনে ভালো লাগবে কিনা, তবু যেটুকু পড়েছি, যেটুকু পড়ার সুযোগ পেয়েছি, দেখুন আপনারা ভালো লাগলো কিনা। আর আপনারা সবাই ভালো থাকবেন, এই দুঃসময়ে সবাই যেন ভালো থাকে, সেটাই একমাত্র প্রার্থনা, আর কিছু নয়। তাহলে বন্ধুরা ভালো থাকুন। শঙ্করদা, তুমিও ভালো থেকো। তোমার কবিতায় আমরা ডুব দিতে জানি, আমরা তোমার কবিতা ভালোবাসি। তোমাকে ভালো থাকতে হবে। আরো আরো নতুন নতুন লেখা আমরা শুনবো। আবার ফিরবো তোমার কবিতায়। যেতে যেতে তোমার আজকের অনুষ্ঠানের শেষ কবিতাটা শুনবো। শেষ কবিতা গান। গান? গান দাদা কোন কাব্যগ্রন্থের? এটা বৃষ্টির জাদুঘরটা, পুরোনো একটি কাব্যগ্রন্থ থেকে। গান। সেদিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল খুব। আমি কাদা মাখা চটি জোড়া বারান্দায় খুলে রেখে আপনার ঘরে ঢুকে পড়ি। ভিতরে গুমোট মাথার উপরে পাখা ঘুরছিল। আপনি তখনও দোতলার পড়ার ঘর থেকে নেমে আসেননি। আপনার কাজের মেয়ে আমাকে এক কাপ চা, প্লেটে দুটো সন্দেশ দিয়ে অপেক্ষা করতে বলে। ঘরের ডান দিকের দরজাটি বন্ধ তখন। ভিতরে রবি ঠাকুরের গান বাইরের নীরবতাকে আরো বিশুদ্ধ করে তুলেছিল। আপনার স্ত্রী সত্যিই ভালো গান জানেন। ঝড় বৃষ্টিতে কেন শুধু বিষাদের গান? বাইরে কাদা মাখা চটি জোড়ার কথা মনে পড়ছিল বারবার। গানের সবটুকু মিথ্যে নয়। আপনার বেদনাহত স্ত্রীকে গান বন্ধ করতে বলুন আজ। আমি এখনই বৃষ্টি মাথায় করে বাড়ি ফিরে যেতে চাই। আমি এখনই বৃষ্টি মাথায় করে বাড়ি ফিরে যেতে চাই। গান, বৃষ্টির গান, শ্রাবণের গান, যে গানের এক আলাদা ছন্দ আছে, আলাদা সৃজনশীলতা আছে, আলাদা আবেগ আছে। সেখানে সবসময় বিষাদ থাকে না। এই কবিতা শুধু বিষাদের নয়, এই কবিতা থেমে থাকার নয়, এই কবিতা এগিয়ে চলার, এই কবিতা আশ্বাসের। তাই যতই ঝড় উঠুক, যতই বৃষ্টি আসুক, আমরা তো ভিজবই জীবনের গানে। নমস্কার শ্রোতা বন্ধুরা, নমস্কার শঙ্করদা। তোমাকেও অনেক ধন্যবাদ।
তোমাকেও শুভেচ্ছা জানাই, ভালো থেকো। নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধুরা,